দেশে গরুর চেয়ে এগিয়ে ছাগল। এক যুগের ব্যবধানে দেশে গরু ছাগলের সংখ্যা বেশ বেড়েছে। বাংলাদেশে গরু ছাগলের সংখ্যা বাড়ছে, দেশে গরু ছাগলের সংখ্যা বেড়েছে। গরু ছাগল বেড়েছে, দেশে কোনো গাধা নেই, ছাগল বাড়ছে। দেশে গরু ছাগলের সংখ্যা বেড়েছে, যে কারণে দেশে গরু ছাগল হাঁস মুরগি বেড়েছে। দেশে গরু ছাগল বেড়েছে, গরুর চেয়ে ছাগল বেশি। দেশে বেড়েছে গরু ছাগলের সংখ্যা, কমেছে আবাদি জমি। দেশে গরু ছাগলের উৎপাদন বেড়েছে, গরুর চেয়ে ছাগলের সংখ্যা বেশি। এরকম অসংখ্য নিউজ। গরু ছাগলের স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ। দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে গরু ছাগলের সংখ্যা। গরু ছাগল বেড়েছে দেশে, কৃষি শুমারির রিপোর্ট। গরু বেড়েছে, কমেছে ছাগল। দেশে গরু ছাগল হাঁস মুরগির সংখ্যা বেড়েছে। গরু ছাগলের পাশাপাশি দেশে হাঁস মুরগির সংখ্যা বেড়েছে। দেশে গরু ছাগলের হিসাব নিয়ে মন্ত্রী প্রশ্ন। এরকম অসংখ্য 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 রিপোর্ট। যে কারণে আমি এটা বললাম, মানে এটা শুনতে খুব হাস্যকর মনে হচ্ছে, গরু ছাগলের সংখ্যা বেড়েছে, বাট আমরা যদি রিয়েলিস্টিকলি আসলে দেখি যেটার মানেটা কি। গরু ছাগলের সংখ্যা বেড়েছে, এত বেড়েছে যেটা অ্যাকচুয়ালি গত 10 বছরে আমরা যদি পরিসংখ্যানগুলো দেখি তাহলে আমরা দেখব যেটার হারটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বৃদ্ধি। অর্থাৎ ইট ইজ অ্যান এক্সট্রিমলি ইন্সপায়ারিং কেস। আমরা যদি একটু প্রাণী সম্পদ খাতের অগ্রগতিটা বাংলাদেশে দেখি, যে মানে এই যে বলছি আমরা গরু ছাগলের সংখ্যা বেড়েছে, এটা আসলে বাংলাদেশের জন্য একটা সাকসেস স্টোরি। গত 10 বছরে যেভাবে এই খাতের যে উন্নতি হয়েছে সেটা একটা দেখার মতো বিষয়, এবং এটা হয়েছে বাংলাদেশে কোনো ধরনের সরকারি সহায়তা, সাবসিডি, ভর্তুকি ছাড়া, সম্পূর্ণ বেসরকারি ছোট ছোট প্রাইভেট বিনিয়োগে, এবং এটা গ্রামীণ অর্থনীতির পুঁজিতে, গ্রামীণ অর্থনীতির শ্রমে ঘামে, এবং এখানে আমাদের গ্রামীণ অর্থনীতির নারীরা ভীষণভাবে জড়িত। যদি আমরা একটু পরিসংখ্যানগুলো দেখি, দেশে বর্তমানে প্রায় 3 কোটি গরু, 3 কোটি ছাগল ভেড়া, 15 লাখ মহিষ, 40 কোটি হাঁস মুরগি রয়েছে। 2024-25 অর্থ বছরে কৃষিজ জিডিপিতে এটার অবদান হচ্ছে 16%, এবং 2024-25 অর্থ বছরে 155 লাখ টন দুধ, 90 লাখ টন মাংস, 2440 কোটি ডিম উৎপাদিত হয়েছে। এবং গার্মেন্টস শিল্পের পর দেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী খাত হচ্ছে পোল্ট্রি শিল্প। পোল্ট্রি খাতে বলা হচ্ছে প্রায় 60 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়োজিত, যার মধ্যে 40% হচ্ছে নারী। এক্ষেত্রে একটা কথা বলা দরকার, গার্মেন্টস শিল্পে কিন্তু আমরা যেটা বলি যে 40 থেকে 45 লক্ষ মানুষের শ্রমিকের কর্মসংস্থান এখানে হয়েছে, কিন্তু এই কর্মসংস্থানের প্রবৃদ্ধি কিন্তু বাড়ছে না, বরং কমছে। অর্থাৎ এখানে আমরা জানি যে ভীষণভাবে অটোমেশনের কারণে এত বেশি ছাঁটাই হচ্ছে যে আগে 2015-16 সাল, মানে 2010 সালের দিকেও গার্মেন্টস খাতে কর্মসংস্থানের যে প্রবৃদ্ধি ছিল সেটা 2015-16 সালে যখন অটোমেশন প্রবলভাবে মানে অটোমেশনের প্রচলন শুরু হলো এবং আমাদের মানে মেশিনের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং শুরু হলো, ওই সময় কিন্তু এমনভাবে শ্রমিক ছাঁটাই শুরু হলো যে আগে যেভাবে কর্মসংস্থানের যে প্রবৃদ্ধিটা ছিল সেই কর্মসংস্থানের প্রবৃদ্ধিটা এখন 2020-এর পরে এসে আর হচ্ছে না। কিন্তু এই পোল্ট্রি এবং ডেইরি শিল্প হচ্ছে বাংলাদেশের সেই শিল্প যেখানে বেসিক্যালি কর্মসংস্থানের প্রবৃদ্ধি আমাদের এটা প্রতি বছর 2% to 3% করে বাড়ছে, এবং এখানে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা বর্তমানে। এগেইন এটা বাড়ছে, এবং এটা এগেইন এগুলো স্থানীয় পুঁজি বা ছোট পুঁজির বিনিয়োগ। দেশে বছরে প্রায় এবং আরেকটা জিনিস হচ্ছে যেখানে একটা দুর্দান্ত ইন্সপায়ারিং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। দেশে বছরে প্রায় 75 লাখ টন পোলট্রি এবং ডেইরি ফিড উৎপাদিত হয়। অর্থাৎ আমরা বাইরে থেকেও যদিও ফিড নিয়ে আসি, তারপরেও দেশের ভেতরে একটা ফিড উৎপাদনকারী একটা শিল্প আছে, এবং নিবন্ধিত ফিড মিলের সংখ্যা 342, কিন্তু এটা শুধু নিবন্ধিত। অনিবন্ধিত স্থানীয় পর্যায়ে প্রচুর পরিমাণে ফিড উৎপাদিত হয়। তার মানে আবারও বলি, আমাদের পোলট্রি এবং ডেইরি একটা সম্ভাবনাময় কেস, একটা ইন্সপায়ারিং কেস। এখানে নারীর কর্মসংস্থান হচ্ছে, এখানে কর্মসংস্থানের প্রবৃদ্ধি আছে, এবং এটা কোনো ধরনের সরকারি ভর্তুকি বা সাবসিডি ছাড়াই এটা এই পর্যায়ে এসেছে বা এইভাবে গ্রো করেছে। তার মানে এই গ্রোথটা আসলে একটা সেলিব্রেট করার মতো গ্রোথ। তো আমরা যখন এরকম একটা অবস্থায় আছি, তখন যদি আমরা আর্টিকেল 2.5 দেখি, তখন আমাদের মানে আই ওয়াজ ফিলিং টেরিফাইড যে এরকম একটা সম্ভাবনাময় খাত কীরকমভাবে আঘাত পেতে পারে আসলে যদি আমরা সত্যিকার অর্থে বাণিজ্য চুক্তির ব্যাপারে কিছু করতে না পারি। এখন দেখা যাক আর্টিকেল 2.5-এ এলিজিবল ডেইরি প্রোডাক্টের ক্ষেত্রে কি কি বলা হয়েছে।
এটা হচ্ছে অ্যাজ পার্ট অফ এ ব্রডার ট্যারিফ রিডাকশন টু জিরো, তার মানে জিরো ট্যারিফ রিডাকশনে আর কি ডেইরি প্রোডাক্টকে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করতে বাধ্য থাকবো। মিল্ক পাউডার, গুঁড়া দুধ আমদানি, চিজ, কার্ড, বাটার অ্যান্ড ইয়োগার্ট, ক্যাটেল, শিপস, গোট। এখানে দেখেন চিজ মানে পনির, বাটার, দই, ঘি, এই প্রত্যেকটা খাতে বাংলাদেশ কিন্তু স্থানীয় পর্যায়ে ছোট ছোট ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ের যে শিল্পগুলো, ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ যেগুলো আমরা বলি, সেগুলো কিন্তু খুবই ইন্সপায়ারিংভাবে বৃদ্ধি পেয়েছে। এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এটা মানে গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের, এবং শুধু গ্রামীণ না, গ্রামীণ এবং শহরের অর্থনীতিতে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে ইনভেস্ট করেছেন, এবং এখানেও দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের একটা প্রবৃদ্ধি হার রয়েছে। তার মানে এগুলো সবই হচ্ছে আমাদের দেশের খুবই সম্ভাবনাময় এবং ইন্সপায়ারিং খাত। কিন্তু তাহলে আমি যেটা একটু বলতে চাই যে এখানে গুঁড়া দুধের ক্ষেত্রে কিন্তু অনেক বছর ধরেই যে ডেইরি অ্যাসোসিয়েশনগুলো রয়েছে তারা বহু বছর ধরেই বলছেন যে তারা আসলে মানে ইম্পোর্টেড মিল্ক পাউডারের কারণে ডেইরি শিল্পটা যতটুকু বিকশিত হওয়ার কথা ততটুকু তারা বিকশিত হতে পারছে না, এবং যে কারণে সরকারের কাছে তারা নিয়মিত দাবি করে আসছেন যে মিল্ক পাউডারের ক্ষেত্রে যেন শুল্কটা বাড়ানো হয়। এটা প্রতি বছর বাজেট আলোচনার সময় আপনারা দেখবেন যে ডেইরি অ্যাসোসিয়েশন থেকে এই দাবিগুলো করা হয়। তো গত বছর এক্স্যাক্টলি এখানেই আমার মনে হয় যে আমরা একটা বাজেটের আলোচনা করেছিলাম। তো আমি জাস্ট আমার মানে গত বছরের এই বাজেটের প্রেজেন্টেশনটা দেখে আমার খুব আফসোস হচ্ছিল যে আমরা কি নিয়ে কথা বলছিলাম আর এখন আমাদেরকে কি নিয়ে কথা বলতে হচ্ছে। গত বছরের বাজেট আলোচনার দাবিগুলো কি ছিল, এটা খুবই প্রাসঙ্গিক, যে কারণে উল্লেখ করতে চাই। আমরা বলছিলাম যে দেশে দুধ সরবরাহের 70% বেশি হচ্ছে আমাদের দেশি খামারিদের উৎপাদন, মানে আমাদের দেশে যেই দুধটা আমাদের সাপ্লাই হচ্ছে সেটা 70% হচ্ছে আমাদের স্থানীয় খামারিরা উৎপাদন করছে, বাকিটা হচ্ছে মিল্ক পাউডার আমদানি। এবং বর্তমানে গুঁড়া দুধের আমদানি শুল্ক হচ্ছে 10 to 15%, কিছু কিছু ক্ষেত্রে 20%, এবং দেশীয় খামারিরা ডেইরি শিল্পের সুরক্ষার জন্য 40 to 50% তারা শুল্ক চাচ্ছিলেন। এটা আমরা না, এটা ডেইরি অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে বাজেটের আগে নিয়মিত তাদের যে দাবি দাওয়াগুলো দেওয়া হয় তার মধ্যে ছিল। এবং প্রতি বছর প্রোগ্রেসিভ পদ্ধতিতে শুল্ক বাড়িয়ে 30%, তারপর 35%, 40%, এইভাবে যেন শুল্কটা বাড়ানো হয়, এটা ডেইরি অ্যাসোসিয়েশনগুলো দাবি করে আসছিল দেশের, মানে আমাদের ডেইরি শিল্পকে বাঁচানোর জন্য। বা আমরা এই যে 70% আমরা নিজেরা উৎপাদন করি, 30% বাইরে থেকে আনি, এবং ডেইরি অ্যাসোসিয়েশনগুলো খুবই কনফিডেন্টলি বলছিল যে আমরা এটা পুরোটাই আমরা আমাদের নিজেদের দেশে করতে সক্ষম। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা যে খুব সাবসিডি চাচ্ছিলেন তা না, তারা বলছিলেন যে আমাদের জন্য একটা প্রোটেক্টিভ রেজিম, মানে প্রোটেকশনিস্ট একটা রেজিম তৈরি করে দিতে, যেখানে তারা সাবসিডি ছাড়াই আসলে এটা গ্রো করতে সক্ষম হবে। এবং আরও যেসব দাবি ছিল যে দেশে উৎপাদিত দুধের পরিবহন এবং যে স্টোরেজ ব্যবস্থা সেটা অপর্যাপ্ত, সেখানে সরকার যেন একটু ইন্টারভিন করে। বেসরকারি খাতে স্টোরেজের হার খুবই কম, 10%-ও কম, এবং সরকারি ও বেসরকারি খাতে মিল্ক প্রিজার্ভিং ইন্ডাস্ট্রি, মানে আমাদের প্রিজার্ভিংয়ের অবস্থা খুবই খারাপ, এবং মিল্ক প্রসেসিং ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে এই যে দুধ থেকে দই, মিষ্টি, মাখন, ঘি প্রক্রিয়াজাতকরণ, এগুলো গড়ে ওঠা জরুরি। এক্ষেত্রে সরকার যেন বিনিয়োগ করে, বেসরকারি বিনিয়োগকে যেন উৎসাহিত করা হয়। তো আফসোসের বিষয় হচ্ছে গত বছর আমরা কি আলোচনা করছিলাম, আমাদের স্থানীয় শিল্পের বিকাশ আমরা কিভাবে করতে পারি, কিভাবে আমরা প্রোটেকশন দিতে পারি, কিভাবে শুল্ক বাড়াতে পারি, কিভাবে আমাদের প্রিজার্ভিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে পারি, কিভাবে একটা মিল্ক প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। মানে আমি এটার দিকে তাকিয়ে আমার এটাই মনে হচ্ছিল যে কত সুন্দর সুন্দর আলোচনা করার স্কোপ ছিল এবং কি ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল। এই বাণিজ্য চুক্তি আসার পর এই প্রতিটা আলোচনা আসলে ইট বিকামস ভেরি ইররেলেভেন্ট। মানে আলোচনা করে আমি কি করব, আমাকে যেখানে আমার ডেইরি অ্যাসোসিয়েশনগুলো বলছে যে প্রোগ্রেসিভ শুল্কায়নের মধ্যে দিয়ে আমাকে আস্তে আস্তে 30 to 40% করে দেন, আমরা নিজে কিছু দিতে হবে না, আমরা নিজেরাই আমাদের ডেইরি শিল্পকে এগিয়ে নিয়ে যাব। এই আলোচনা বাদ দিয়ে এখন আমাকে আলোচনা করতে হচ্ছে যে আমি কমপ্লিটলি জিরো ট্যারিফে ইউএস থেকে ডেইরি প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট, যত রকমের মাংস, ফ্রোজেন মিট, প্রসেস মিট, পোলট্রি, এগ প্রোডাক্ট সব কিছু আমাকে আনতে হবে কোনো ধরনের শুল্ক ছাড়া। তো এই যে এত সুন্দরভাবে একটা ইন্ডাস্ট্রি, একটা স্থানীয় শিল্প গড়ে উঠলো নিজেদের শ্রমে, ঘামে, স্থানীয় নারীদের বিনিয়োগে, স্থানীয় নারীদের পরিশ্রমে, সেই ইন্ডাস্ট্রিটার আসলে অ্যাকচুয়ালি কি হাল হবে। মানে আমরা কোথা থেকে কোথায় এসে, মানে কত পিছনে আমরা আসলে আমাদেরকে এখন যাত্রা করতে হচ্ছে। এছাড়াও
ইউএস এর যেটা ডক্টর গোলাম রসুল কিছুটা আলোচনা করেছে যে কি এক্সপোর্ট যে স্ট্যান্ডার্ড গুলো সেগুলো একটুখানি বলে যাই। বাংলাদেশ নাও recognizes the US dairy safety system as equivalent to its own. এখানে আমি জাস্ট রেড মার্কগুলো পড়ছি। দ্য অ্যাগ্রিমেন্ট স্ট্যাবলিশেস অটোমেটিক রেকগনিশন অফ ইউএস সেফটি স্ট্যান্ডার্ড, মানে এখানে আমাদের সেফটি স্ট্যান্ডার্ড বলে কিছু থাকতে পারবে না, তারা যেটা তাদের সেফটি স্ট্যান্ডার্ড সেটা অনুযায়ী আমাদেরকে মানতে হবে। সেকেন্ড, এখানে বলছে নো সেপারেট বাংলাদেশি অ্যাপ্রুভাল ইজ নিডেড, মানে আমাদের দিক থেকে কোনো কিছু তারা রেকগনাইজই করবে না আমাদের কোনো স্ট্যান্ডার্ড। No leveling hurdles. Bangladesh has committed to removing additional leveling requirements for US agricultural products, including those involving biotechnology and GMO, genetically modified এর ব্যাপারে ডক্টর গোলাম রসুল বলে গেছেন যে এগুলো খুবই বিপজ্জনক এরিয়া, এবং আমাদের আগের যিনি প্রাণী সম্পদ খাতের যিনি উপদেষ্টা ছিলেন ফরিদা আপা, উনি তো মানে ওনারা জেনেটিক্যালি মডিফাইড পণ্যের বিরুদ্ধে অনেকদিন ধরে ওনাদের ক্যাম্পেইন আছে, আন্দোলন আছে, এবং এটা একটা বিশাল আলোচনা যে কেন আমরা চাই না যে আমাদের স্থানীয় বীজের পরিবর্তে বাংলাদেশে বহুজাতিক কোম্পানির জিএমও প্রোডাক্ট ঢুকে পড়ুক, নানাবিধ সমস্যা এবং বিপজ্জনক বিপদ তৈরি হবে। এছাড়া USDA Animal and Plant Health Inspection Service is recognized as the sole authority for determining the disease-free status of US livestock. তার মানে এগেইন পুরো জিনিসটাই হচ্ছে যে আমেরিকা যেভাবে বলবে ওদের সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আমাদের এখানে আনতে বাধ্য থাকবো, এবং এই পুরো পরিবহন ব্যবস্থার ভিতরে যদি মাঝখানে মানে এখানে যেমন এশিয়াতে যদি বার্ড ফ্লু ছড়ায় পড়ে বা অন্য কোনো ধরনের ভাইরাল বা কোনো ধরনের মানে পুরো লজিস্টিক যেই জায়গাটা পরিবহনের যেই সময়টাতে যদি কোনো ধরনের অসুখ বিসুখ বা কিছু হয়, সেখানে আমাদের কোনো ধরনের স্ট্যান্ডার্ড কাজ করবে না। ইউএস এর সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা দেশে তাদের পণ্য ঢোকাতে বাধ্য থাকবো। মানে মূলত আমাদেরকে আসলে আমরা কেউই না, মানে আমাদেরকে কোনোভাবে এখানে আমাদের কোনো ধরনের স্ট্যান্ডার্ড এখানে কনসিডার করা হবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমেরিকার মাংস এবং দুগ্ধ পণ্য আমাদের দেশে ঢুকবে এবং সেটা আমরা জানি যে হেভিলি সাবসিডাইজড, এটার সাথে প্রতিযোগিতা করে আসলে আমাদের পক্ষে আমাদের স্থানীয় শিল্পের, আমাদের পোলট্রি এবং ডেয়ারি শিল্পের টিকে থাকা আদৌ সম্ভব কিনা, এটা এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটুখানি আমাদেরকে দেখতে হবে যে আসলে ইউএস এর যেই সাবসিডির কথা আমরা বলি, যে বোথ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা তাদের স্থানীয় শিল্পে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে বলে আমরা জানি। তো সেই ভর্তুকির পরিমাণটা আসলে কত? আপনারা জানেন যে ইউএস ফেডারেল ফুড বিল প্রোগ্রাম নামের একটা খুব বিখ্যাত ওদের মানে আমেরিকার এগ্রিকালচার খাতের জন্য একটা বিল প্রোগ্রাম আছে, যেটা বলা হচ্ছে সিড টু প্লেট, মানে হচ্ছে একেবারে বীজ থেকে শুরু করে প্লেটে খাদ্যটা আসার আগ পর্যন্ত যতগুলো পর্যায়ে অতিক্রম করতে হয় একজন কৃষককে, আমেরিকা সেই প্রত্যেকটা পর্যায়ে সাবসিডি দিয়ে থাকে। তো এটা এখানে শুধু জাস্ট এটা পুরোটা পড়বো না, জাস্ট এখানে একটা টোটাল একটা ধারণা দেওয়ার জন্য যে টোটাল $42 বিলিয়ন। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। এটা হচ্ছে কনজারভেশন থেকে শুরু করে মজুত করা, ক্রপ ইন্স্যুরেন্স, রিসার্চ, দুর্যোগকালীন ফান্ড, নিউট্রিশন খাত, সমস্ত কিছু মিলিয়ে আমেরিকা একটা হিউজ লেভেল অফ সাবসিডি পোলট্রি এবং ডেইরি খাতে দিয়ে থাকে। তো এরকম হেভিলি সাবসিডাইজড মানে ভয়ঙ্কর রকমের ভর্তুকি প্রাপ্ত ডেইরি এবং পোলট্রি এগ প্রোডাক্ট, মিট প্রোডাক্ট যখন আমার দেশে ঢুকবে, সেটার সাথে কিভাবে আমার দেশের গ্রামীণ অর্থনীতির মধ্যে দিয়ে গড়ে ওঠা, গ্রামীণ নারীর পুঁজিতে গড়ে ওঠা যে আমার গবাদি পশু, আমার গরু ছাগল যেটা আমরা দেখলাম সংখ্যা বেড়েছে, সেটা কিভাবে আসলে এই মানে এই ভর্তুকি প্রাপ্ত ইউএস গুডের সাথে, এগ্রিকালচার পণ্যের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা আসলে আদৌ সম্ভব কিনা। এটা তো গেল। এবার দেখেন আবার যে ইউএস বাংলাদেশ ট্রেড ট্রিটির আর্টিকেল 5.2 কি বলছে। সে আবার এটাও এনশিওর করছে সে নিজে ভর্তুকি দিবে, যেটা ডক্টর গোলাম রসুলও বলে গেলেন যে বিপুল পরিমাণ ভর্তুকি দিবে, তার সমস্ত কোম্পানি, সমস্ত ম্যানুফ্যাকচারিং বেস হচ্ছে ভর্তুকি প্রাপ্ত। কিন্তু সে আবার আমাকে কি নির্দেশ দিচ্ছে, বাংলাদেশ shall ensure that its state-owned or controlled enterprises and SOEs of third countries operating in its market, when engaging in commercial activities, act in accordance with commercial considerations in their purchase of goods or service, refrain from discriminating against US goods or services, and refrain from subsidizing domestic goods producers
other than those providing non-commercial public goods. Bangladesh shall refrain from providing non-commercial assistance or otherwise subsidizing its goods producing state-owned enterprises. Upon the written request of the United States, Bangladesh shall provide information regarding all forms of non-commercial assistance or subsidies that is provides to a manufacturing enterprise in its territory. আচ্ছা, এখানে মানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ডটা যদি আমরা খেয়াল করি, এগেইন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা দশকের পর দশক ধরে তাদের এগ্রিকালচার খাতকে, তাদের ডেইরি এবং পোলট্রি খাতকে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আসছে, কিন্তু সে আবার আমাকে বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে বলতেছে যে কোনোভাবে স্টেট ওন্ড এন্টারপ্রাইজকে প্রোডাকশন খাতে কোনো ধরনের সাবসিডি দেওয়া যাবে না, এবং যদি কোনো উৎপাদন খাতে যদি কোনো সাবসিডি দেওয়া হয় সেইটা আবার তাদেরকে অক্ষরে অক্ষরে তাদেরকে জানাতে হবে। মানে তারা যখন আমাদের কাছে জানতে চাইবে ইনফরমেশন, আমরা বাধ্য থাকবো। তো আমরা তো সারা বছর ধরে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেক পড়াশোনা করলাম, অনেক কিছু শিখলাম। তো এটা যদি মানে আধিপত্যবাদ কোন মাত্রার হতে পারে, কোন লেভেলের হতে পারে, কতটা অ্যাগ্রেসিভ, কতটা ভয়াবহ হতে পারে, আমার মনে হয় আর্টিকেল 5.2-তে সেটা খুব পরিষ্কার। এবং ডাবল স্ট্যান্ডার্ড ভণ্ডামি কত রকমের হতে পারে সেটাও আর্টিকেল 5.2-তে পরিষ্কার, যে তারা তাদের নিজের দেশে অলমোস্ট $450 বিলিয়ন তার এগ্রিকালচারাল পণ্যের সাবসিডি দিচ্ছে, এবং তারা আমাদেরকে হুকুম দিয়ে বলছে যে তুমি সাবসিডি দিতে পারবা না, এবং সাবসিডি দিলে সেটা আবার আমাকে জানাতে হবে। মানে অলমোস্ট তাদের কাছ থেকে আমাদেরকে পারমিশন নিতে হবে যে আমরা সাবসিডি দিতে পারবো কি পারবো না। তো এটা আসলে এটা কি বলবো জানি না। তো শেষে এটাই বলতে চাই যে আসলে এই চুক্তি কোনো মানে আমি জানি না এই চুক্তি আসলে স্বাক্ষরিত হয়ে গেছে, এখানে লিগাল কিছু অ্যাসপেক্ট আছে যেটা জ্যোতির্ময়দা তো আলাপ করবেনি। মনে করি যে আমরা বাংলাদেশের স্থানীয় শিল্প, স্থানীয় অর্থনীতি নিয়ে অনেক ইন্সপায়ারিং আলোচনা আমরা গত কয়েক বছরে করেছি। আমরা অনেকভাবে চেষ্টা করেছি কিভাবে আমাদের গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান তৈরি করা যায়, কিভাবে গার্মেন্টসের বিকল্প কর্মসংস্থান তৈরি করা যায়, কারণ আমরা একচেটিয়াভাবে গার্মেন্টসে অনেক দিন ধরে আমরা ফোকাস করেছি এবং আমরা বারবার বলে এসেছি যে আমাদের বৈচিত্র্যীকরণ দরকার অর্থনীতিতে, এবং সেটা নিয়ে অনেক ভালো ভালো আলোচনা হয়েছে। অনেক ইন্সপায়ারিং জায়গা আছে আমাদের, অনেক জায়গায় শুধুমাত্র নিজস্ব শ্রমে, নিজস্ব পুঁজিতে অনেক ধরনের ছোট ছোট এন্টারপ্রাইজ তৈরি হয়েছে। কিন্তু এই ধরনের একটা বাণিজ্য চুক্তির পরে আসলে আমাদের স্থানীয় শিল্প, স্থানীয় কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতি নিয়ে কথা বলা, আশা করা, প্ল্যান করা, পরিকল্পনা করা, এগুলোর কোনো জায়গায় আসলে আর থাকবে না। তো এই চুক্তি আমাদের মানে বাতিল করা ছাড়া বা স্থগিত করা ছাড়া বা ট্রাম্প মরে যাওয়া ছাড়া মানে আমি আর কোনো উপায় দেখতেছি না যে কিভাবে এটাকে কি করা যেতে পারে। আই ডোন্ট নো। সো আমরা পরবর্তীতে লিগাল আলোচনা হয়তো আমাদের কিছু আশার হয়তো যোগান দিতে পারবে।